বিসমিল্লাহির রহমানির রাহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের এবং লক্ষ কোটি দরুদ ও সালাম আমার নবীর উপর। আমি মনে মনে আমার মুর্শিদ পাককে উপস্থিত জেনে এবং তাকে সাক্ষী রেখে এবং আমার রবকে সাক্ষী রেখে আজকের এই বক্তব্য শুরু করছি। সকল হেদায়েতি ভাই ও বোনদের আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আমি অনেক দিন যাবৎ ভিডিওতে আসি না, এর পিছনে অনেকগুলো কারণ আছে। এখন কারণগুলো না বলি, আজকের ভিডিওতে আসার যে উদ্দেশ্য, যে কারণে আজকে ভিডিওতে আসছি, তার মূল উদ্দেশ্য হলো মুর্শিদ পাকের জন্মদিন উপলক্ষে যে মাহফিলের আয়োজন করা হয়, সেই মাহফিল উপলক্ষে। তো ভিডিওতে আসার কারণ হচ্ছে যে আমি জানতে পারলাম যে অনেকেই নাকি জানে, হেদায়েতিদের নাকি অনেককেই বলা হয়েছে যে পারকুলাতে মাহফিল করা হবে না, অনেকে নাকি এটা জানে। তো এখন তারা এই কথাটা কার কাছ থেকে শুনছে সেটাও জানি না। আবার মানে তথ্যটা সঠিক নয় আর কি। মূল উদ্দেশ্য এটাই জানানোর যে আসলে মুর্শিদ পাকের জন্মদিন প্রথম থেকেই পারকুলাতে হচ্ছে, অর্থাৎ শামসুল হকের বাড়িতে, মুর্শিদ পাকের যে ছোট মেয়ে আছে তার বাড়িতে প্রথম থেকেই তার বাড়িতে এই অনুষ্ঠান করা হচ্ছে এবং এখনও হবে, ভবিষ্যতেও হবে। তো এটা নিয়ে কারোর ভ্রান্তি ধারণা রাখার কোনো প্রয়োজন মনে করি না, কারণ যে বা যারা তাদেরকে ভুল ধারণা দিয়েছেন যে সেখানে মাহফিল হবে না, পারকুলাতে মাহফিল হবে না, এটা অবশ্যই মিথ্যা কথা এবং মিথ্যা প্রচার করা হয়েছে। অবশ্যই মাহফিল হবে, পারকুলাতে হবে, মুর্শিদ পাকের ছোট মেয়ের বাড়িতে হবে। এখন কথা হলো যে আরেকটি কথা জানতে পারলাম, সেটা হচ্ছে যে অনেকে নাকি বলছে যে আঞ্জু আপা, আপনাদের যদিও আমার মা হয়, আপনাদের আপা, তো আঞ্জু আপা ওসিয়তনামা নাকি ভঙ্গ করার কারণে অনেকে নাকি আসতে চাচ্ছে না, এটা আমি জানতে পারছি। তো এখন ওসিয়তনামা সম্পর্কে আমি ছোট্ট করে কয়েকটা কথা বলি, কারণ বিস্তারিত বলতে গেলে অনেক কথা বলতে হয়। এর আগেও আপনাদের আঞ্জু আপা আপনাদেরকে বলেছিল যে আপনারা এই বিষয়ে আমার সাথে সামনাসামনি কথা বলেন, কারণ ভিডিওতে এত লং টাইম কথা বলাও যায় না, আবার পারিবারিক বিষয়ে ভিডিওতে বলা যায় না। তো এই জন্য সামনাসামনি কথা বলতে চেয়েছিল। তো যাই হোক, যেহেতু মাহফিল সামনে এবং অনেকেই এই কথাটা বলছে যে ওসিয়তনামা ভঙ্গ করার কারণে তারা মাহফিলে আসবে না, এখানে আসবে না, তো সেই বিষয়ে আমি সামান্যতম ক্লিয়ার করার চেষ্টা করছি। তো ওসিয়তনামা ভঙ্গ করার এটা সম্পূর্ণ ভুল বোঝাবুঝির মতো হয়েছে। হ্যাঁ, ভুল সে করেছে, না বুঝে ভুল করে ফেলেছে। তার মূল যে পয়েন্ট, মেন যে কারণটা, আমি সেটা তুলে ধরি। ওই সময়টাতে যখন এই কাজটা হয়, ওই সময়টাতে আমি প্রেগনেন্ট ছিলাম এবং ওই সময় আমার আব্বুর বেতন পাঠানোর সময়ও হয়নি। তো আব্বুর সাথে কথা বলা হলো, আম্মু কথা বলল, এবং ওই সময় এমনই মানে দুর্ভাগা যে ওই সময় আমার হাজব্যান্ডের চাকরিও চলে যায়। তো এই কারণে ওই সময় টাকার খুব দরকার ছিল। তো আব্বুর সাথে কথা বলা হলো, আব্বু বলল যে তাহলে কারো কাছ থেকে নাও, ধার নাও, আমি বেতন পেলে তাদেরকে দিয়ে দেবো। তো 20-50 হাজার টাকা অনেক বেশি টাকা না, ধার চাওয়া হয়েছিল, কিন্তু আমি কারো নাম উল্লেখ করছি না, ধার চাওয়া হয়েছিল, কিন্তু ওই সময় কেউ হেল্প করেনি। তো হেল্প করেনি, তো আম্মু বলেছিল যে যেহেতু টাকাটা 2 দিন পরে হলো দিবে, মানে জমি টমি ভাগাভাগি নিয়ে ওই সময় কথা হচ্ছিল। তো আম্মু বলেছিল যে আমি তো এখনও জায়গা জমি লিখে দেয়নি, যেহেতু লেখালেখি এখনও হয়নি, তো আমাকে টাকা তাহলে ওইখান থেকে আমাকে কিছু টাকা আপাতত দাও, আমার যেহেতু এই মুহূর্তে খুবই দরকার। তো তখন বলা হয়েছিল যে দিবে না, তারা ওইভাবে টাকা দিবে না, লেখালেখি না হলে টাকা দিবে না। তো আম্মু তো ভীষণ বিপদে পড়ে গেল যে তাহলে তো এটা মহা বিপদ। কারণ বোঝেন একটা বিষয় যে আমার বাবা 10 বছর হলো বিদেশে গেছে,
আমার আম্মু একাই কিন্তু তার সংসার যতটুকু পারতেছে করতেছে মহিলা মানুষ হয়ে। আমার গার্জিয়ান হিসেবে এখন মাথার উপর শুধুমাত্র একজন মহিলা মানুষ আমার মা। আমার বাবা আছে দূরে 10 বছর হলো। তাহলে ওই সময় যখন আপনারা নিজেদেরকে দিয়ে বোঝেন যে আপনার মেয়ে প্রেগনেন্ট, ডেলিভারি হবে এবং টাকা লাগবে অনেকগুলো, ওই সময় আপনাকে কেউ হেল্প করছে না, আপনাকে কেউ সাপোর্ট করছে না, তাহলে ওই সময় আপনি কি করবেন একজন মহিলা মানুষ হয়ে? তো আমার আম্মু দিশেহারা। তো ওই সময় এইগুলো নিয়ে সামান্য গ্যাঞ্জাম মতভেদ হওয়ার কারণে আম্মু তাদের সাথে আমার অর্থাৎ মামাদের সাথে খালাম্মুর সাথে কথা বলতো না আর কি। মোটামুটি তাদের সাথে কথা বলা বন্ধ, রাগ করে মনে একটু কষ্ট নিয়ে কথা বলতো না, যোগাযোগ করতো না। ইতিমধ্যে মেজো মামা কল দিল আম্মুকে। মেজো মামা কল দিয়ে বলছে যে ওরা তো লেখালেখি করতেছে জায়গা জমি, তো তুই কি করবি? রজার যে জায়গা আছে, মসজিদের যে জায়গা, ওই জায়গা তো আম্বিয়া তো জাহানকে লিখে দিচ্ছে, তাহলে তুই কি করবি? আম্মুকে এই কথা বলল ফোন দিয়ে। তো আম্মু বলল যে ও যদি জাহানকে লিখে দেয় তাহলে আমি তাহলে তোকেই দিয়ে দেবো, কারণ যেহেতু আমি ওদের সাথে আপাতত কথা বলছি না। ফ্যামিলির মানুষ কথা তো বলবেই, রাগ ঝগড়া অবশ্যই থাকে, দুদিন আগে পরে কথা হবে। কিন্তু ওই সময় গিয়ে আম্মু ওই কথাটা বলেছিল যে যেহেতু ওকে লিখে দিচ্ছে তাহলে আমি তাহলে তোকে দিয়ে দিই। তো বলছে ঠিক আছে তাহলে তুই আমাকে লিখে দে। তো ওখানে দুইজন মানুষ সাক্ষী রেখে নাকি তার কাছ থেকে সই নেওয়া হয়েছে, এবং সে অরিজিনাল দলিলে সই করছে কিনা এটাও সে জানে না, আমার আম্মুর কথা বলছি। এবং 2,80,000 টাকা তাকে দেওয়া হয়, এবং মানে ওই টাকা দিয়েই পরবর্তীতে আমার ডেলিভারির যে খরচ সেটা করা হয়েছিল। তো এই যে পরবর্তীতে জানতে পারলাম যে এটা নাকি মিথ্যা কথা, যে ওটা জায়গা নাকি লেখালেখি হয় নাই, করে নাই। তো আম্মুকে যে মিথ্যা কথা বলে ধোঁকা দিয়ে যে জায়গাটা লিখে নিল, যে আম্বিয়ার জায়গা লিখে দিচ্ছে, জাহানকে জায়গা লিখে দিচ্ছে, এটা তো মিথ্যা কথা বলা হয়েছে আম্মুর কাছে। আর আম্মু এটা সঠিকটা জানতো না যে আসলে লিখে দিচ্ছে কি না। ওই সময় যেহেতু জায়গা লেখালেখির কথা চলছে, আম্মু ভাবছে যে আসলেও মনে হয় সত্যি লিখে দিচ্ছে, কারণ ওই সময় কথা হচ্ছিল এগুলো নিয়ে। তো যাই হোক, যেভাবেই হোক দিয়ে ফেলেছে, এবং সে তার জন্য পরবর্তীতে যখন জানতে পারলো যে না আসলে এটা হয় নাই, এর জন্য সে অনেক আফসোস করছে, কান্না করছে, এবং সকলের কাছে মাপ চাইছে, বারবার এখনও মাপ চাচ্ছে। বলছে যে আমি না বুঝে ভুল করে ফেলছি, এটা যদি পুনরায় ঠিক করা যেত তাহলে আমি সেটা করে দিতাম, আমার যত টাকা লাগুক আমি করে দিতাম। তো এখন কথা হলো, বক্তব্য লং করব না, এখন কথা হলো যে যারা বলছেন যে ওসিয়তনামা ভঙ্গ করার জন্য আঞ্জু আপার বাড়িতে আমরা যাব না, তাহলে চিন্তা করুন একটা বিষয়, যে আজ যদি মুর্শিদ পাক বেঁচে থাকতেন তাহলে তার সন্তান, তার নিজের ওরজাত সন্তান হোক আর যে হেদায়েতি সন্তান হোক, কেউ যদি ভুল বুঝে একটা ভুল করে ফেলতো, কিংবা জেনে বুঝেও যদি কোনো ভুল করে ফেলতো, এবং পরবর্তীতে সে তার ভুল বুঝতে পেরে বারবার ক্ষমা চাইতো এবং সে অনুতপ্ত, তাহলে কি মুর্শিদ পাক তাকে ক্ষমা করতেন না? আর আর যদি মুর্শিদ পাক বেঁচে থাকতেন, আমাদের সামনে থাকতেন, তাহলে কি সে এই কথা বলতো যে আমি আঞ্জু ওসিয়তনামা ভঙ্গ করার কারণে আমি আঞ্জুর বাড়িতে জন্মদিনের অনুষ্ঠানটাই করব না, মাহফিল করব না ওর বাড়িতে? এটা কি করতো মুর্শিদ পাক? আপনাদের কাছে আমার এটা প্রশ্ন। যদি মনে হয় যে মুর্শিদ পাক এমনটাই করতো যে আঞ্জুর বাড়িতে কোনো অনুষ্ঠান হবে না, মাহফিল হবে না, পারকোলাতে কোনো মাহফিল হবে না, তাহলে যদি আপনাদের এটা মনে হয় তাহলে আপনাদের ইচ্ছা। যদি মনে করেন যে না ওখানে আমাদের যাওয়া ঠিক হবে না, তাহলে আপনাদের ইচ্ছা। এখন আমি যে এখানে আসছি ভিডিওতে, জাস্ট আপনাদের ভুল বোঝানোর সামান্য চেষ্টা, মানে ভুল যে বুঝে আছেন এটা ভাঙানোর জন্য সামান্য চেষ্টা, মানে আমি জাস্ট বলার চেষ্টা করছি যে এটা যে ভুল বোঝাবুঝি হয়েছে, এবং এর জন্য তিনি বারবার ক্ষমা প্রার্থী, ক্ষমাও চেয়েছেন,
এটা একটা কারণ। আর একটা কারণ হলো যে মানুষকে যে ভুল বোঝা মানে ভুল মিথ্যা রচনা করা হয়েছে যে পারকোলাতে মাহফিল হবে না। এই যে মিথ্যা একটা কথা বলা হয়েছে সবার কাছে, সকল হেদায়েতীদের কাছে, এটা যে বলছে সে অবশ্যই মিথ্যা কথা বলছে এবং তার কাছে প্রশ্ন যে সে কার কাছ থেকে জিজ্ঞেস করে এটা জানলো যে মাহফিল হবে না। মাহফিল হবে, অবশ্যই হবে, পারকোলাতে হবে, শামসুল হকের বাড়িতে, মুর্শিদ পাকের ছোটো মেয়ের বাড়িতে হবে জন্মদিন উপলক্ষে। এবং সকলকেই আমি দাওয়াত করছি আমার বাবার পক্ষ হতে, শামসুল হকের পক্ষ হতে, যার বাড়িতে অনুষ্ঠান তার পক্ষ হতে, যেহেতু সে নাই সুতরাং আমাকেই এটা করতে হচ্ছে। যদিও আমি খুব একটা ভালো ভিডিও করতে পারি না, নিজেই চেষ্টা করছি আপনাদেরকে জানানোর জন্য। তো তার পক্ষ হতে আমি সকলকে দাওয়াত করছি যে মাহফিল হবে, আপনারা সকলেই আসেন মাহফিলে। আর যদি মনে করেন যে না ওখানে যাব না, সেটা এখন আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনাদেরকে অনুরোধ করা হলো সকলেই আসবেন। তো এখন আরও কিছু কথা বলি, সেটা হচ্ছে যে মাহফিলটা আসলে কি? মাহফিল কি আমাদের মুক্তির পথ? মাহফিল কিন্তু আমাদের মুক্তির পথ না। আমাদের মুক্তির পথ হচ্ছে হেদায়েতের মাধ্যমে মুর্শিদ পাক আমাদের যে শর্তগুলো দেখিয়ে দিয়েছে পথ চলার জন্য, মেনে চলার জন্য, আদেশ নিষেধ যেগুলো বলে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে আমাদের মুক্তির পথ। তো আমরা যদি হিংসা করে বেড়াই বা একজন আরেকজনকে দোষারোপ করে বেড়াই, এটা আমাদের মধ্যে থাকা উচিত না মুর্শিদ পাকের এবং আদম নূরের সন্তান হিসেবে। মাহফিলে আসার উদ্দেশ্য বা মাহফিলের উদ্দেশ্য হচ্ছে মুর্শিদ পাকের হুকুম পালন করা। মুর্শিদ পাকের হুকুম ছিল যে যতদিন পর্যন্ত আঞ্জু এই কথা না বলবে যে আমি পারছি না আর অনুষ্ঠান করতে পারবো না, ততদিন পর্যন্ত এই মাহফিল এখান থেকে সরানো হবে না, এই মাহফিল এখানেই থাকবে। তো এখন আরেকটা কথা, সেটা হচ্ছে যে আরেকটা কথা জানতে পারলাম, সেটা হচ্ছে যে শুনলাম যে পারকোলাতে নাকি আমার ফুপা হয় রতন মীর, তারাও নাকি অনুষ্ঠান করবে আলাদাভাবে। আবার বড় মামা জাহাঙ্গীর, সেও নাকি আলাদা করে অনুষ্ঠান করবে। তো করলে করুক, সমস্যা নাই, যার যার ব্যক্তিগত ব্যাপার। কারণ হচ্ছে যে বিশেষ কোনো বড় একজন মানুষের জন্মদিন যে কেউ পালন করতে পারে। আমি উদাহরণস্বরূপ দিই, যদিও তার সাথে তুলনা করা যায় না, উদাহরণস্বরূপ দিই যে রবীন্দ্রনাথ ঠাকুর, সে বিশেষ একজন মানুষ, দুনিয়ার উপর নাম করে গেছেন। তো তার জন্মদিন অনেকেই পালন করে, তাই না? এখন জন্মদিন পালন দিয়ে উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হলো আমরা মুর্শিদের হুকুমতের মধ্যে আছি কিনা, আমরা মুর্শিদের হুকুমতের মধ্যে আছি কিনা। মুর্শিদের হুকুম ছিল যে জন্মদিনের অনুষ্ঠান পারকোলাতে হবে এবং আঞ্জুর বাড়িতে হবে। এখন মুর্শিদের হুকুম ওভারটেক করে যদি কেউ বাইরে গিয়ে জন্মদিন করতে চায়, করবে, সমস্যা নেই, করুক, সেটা তাদের ইচ্ছা। কারণ আমরা তো কাউকে গিয়ে জোর করতে পারি না যে এখানে করো না, এখানে করো না। জন্মদিন যে কেউ যার তা করতে পারে, তার যার যার খুশি। তো আমাদের বাড়িতেও আমরা করব এবং আমাদের তরফ থেকে, আমার আব্বু এবং আম্মুর তরফ থেকে সকলকে দাওয়াত দেওয়ার, এটা আমাদের কর্তব্য ছিল এবং সঠিকটা জানানোর দরকার ছিল। হয়তো আমি সম্পূর্ণ কথা ভালোভাবে বুঝিয়ে বলতে পারিনি, সামনাসামনি যদি কোনো সময় সুযোগ হয় অবশ্যই আরও বিস্তারিত বলবো। তো আজকের উদ্দেশ্য ছিল আপনাদেরকে দাওয়াত দেওয়া এবং জানানো যে মাহফিলটা হচ্ছে শামসুল হকের বাড়িতে পারকোলা, জন্মদিন উপলক্ষে মাহফিল হচ্ছে। আপনারা সকলে আমন্ত্রিত, সকলে আসবেন, আসলে অনেক খুশি হব। আর আমরা চাই যে সকলে মিলেমিশে থাকি, হিংসা আলাদা আলাদা যার যার মতো, এগুলো মনে হয় না করাটাই ভালো। আমার ব্যক্তিগতভাবে বলছি, একসাথে মিলেমিশে থাকাটাই মনে হয় ভালো। কারণ মুর্শিদ পাক আমাদেরকে ওই শিক্ষা দেয়নি যে তোমরা দলভুক্ত হও হিংসা করে, নিজেদের মধ্যে হিংসা করে।
মুর্শিদ পাকের শিক্ষা আমাদের সবাই মিলেমিশে থাকি। আর আমরা সেটাই চাই যে এখানে যারা আসবেন অবশ্যই আমাদের একটাই উদ্দেশ্য যে আমাদের কোনো হিংসা নেই। আমরা সকলে মিলেমিশে মুর্শিদ পাকের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানটা করব। যেহেতু তার ইচ্ছা ছিল, এখন যেহেতু সে আমাদের সামনে নেই, সে যতদিন আমরা আছি তার ইচ্ছা আমরা পূরণ করতেই থাকব। আমরা যেন তার ইচ্ছার বা হুকুমের বাইরে না যাই, এটা আমাদের সকলেরই চাওয়া। আর ওসিয়তনামার যে ভুল করেছেন সেটা তো বললামই। তারপরেও যদি আপনাদের মনে চায় যে আঞ্জু আপাকে কোনো শাস্তি দেওয়ার প্রয়োজন আছে, তাহলে আপনারা সামনাসামনি এসে বলেন যে আপা আপনি এটা ভুল করছেন, আপনার এই শাস্তি। তবে মুর্শিদ পাক বেঁচে থাকলে অবশ্যই এটা করতো না, অন্তত যে ও ভুল করছে, ওর বাড়িতে কোনো অনুষ্ঠান হবে না বা মাহফিল হবে না। মাহফিল তো আলাদা বিষয়, আর ওসিয়তনামা আলাদা বিষয়। মাহফিল হচ্ছে মুর্শিদের হুকুমত, মুর্শিদের হুকুম যে এ বাড়িতে মাহফিল হবে, আমরা সকলেই সেখানে একত্রিত হব। আর ওসিয়তনামা গেল আলাদা বিষয়। তো আমার বক্তব্য আমি শেষ করব। সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। এবং একটাই কামনা যে মাহফিলে আপনারা সবাই আমন্ত্রিত আসবেন। এবং আরেকটা কথা, বিশেষ জরুরি কথা, সেটা হচ্ছে যে মাহফিলে যদি আসেন সেটাও জানানোর একটা বিষয় আছে। কারণ যেহেতু আপনারা আসলে পারে সামান্য কিছু হলেও তবারকের ব্যবস্থা করা হবে। আর যদি না আসেন তাহলেও সেইভাবে আমাদেরকে অনুষ্ঠানের আয়োজন করতে হবে। মানে একটু জানায় দিলে ভালো হবে। আমি ফোন নাম্বার দিয়ে দেবো ভিডিওর সাথে, দয়া করে একটু জানায় দিবেন। আর টাকা পয়সা আমরা প্রথমেও চাইনি, এখনও চাই না, ভবিষ্যতেও চাইব না। কারণ মাহফিল আমাদের এইভাবে করা হচ্ছে, আমাদের যেহেতু বাড়িতে করা হচ্ছে, মাহফিলের খরচ অবশ্যই আপনারা দিলেও আমাদেরকে দিতে হবে। কারণ এই খরচ নিয়ে গত বছর অনেক হয়েছিল, একটা গ্যাঞ্জামের মতো হয়ে গেছিল টাকা পয়সা উঠানো নিয়ে। তো আমি এই জন্য আগে থেকেই বলে দিচ্ছি যে টাকা পয়সার আমাদের প্রয়োজন নেই, আমাদের টাকা পয়সার প্রয়োজন নেই। যাদের টাকা পয়সার প্রয়োজন আছে তারা কমিটি করবে, কিন্তু আমাদের কমিটির প্রয়োজন নাই এবং টাকা পয়সার প্রয়োজন নেই। আপনারা আসবেন মুর্শিদ পাকের হুকুম পালনের জন্য, মুর্শিদ পাকের ইচ্ছার জন্য, খুশির জন্য এখানে আসবেন। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলের প্রতি আমার সালাম। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।